বন্ধুরা, আমি শারগোন্ডেল সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আইপিএল 2025-এর ম্যাচ নাম্বার 22 অর্থাৎ গতকাল রাতের ম্যাচ চেন্নাই বনাম পাঞ্জাব নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। গতকালের এই ম্যাচটা ফিল্ডিং এর পার্সপেক্টিভ থেকে ভাবলে প্রচন্ড খারাপ একটা ক্রিকেট ম্যাচ ছিল, তার কারণ এত এত বেশি মিস ফিল্ডিং যে ম্যাচে হয়েছে। আপনি কি সেটাকে খুব ভালো একটা ম্যাচ বলতে পারবেন? চেন্নাই তারা মিসফিল্ড করেছে, পাঞ্জাব তো মিস ফিল্ডিং এর কালকে নজির করে দিয়েছে, একটার পর একটা ক্যাচ তারা ড্রপ করেছে, গ্রাউন্ড ফিল্ডিং তাদের একেবারে খারাপ ছিল, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার অব্দি মিস করেছে। আসলে পাঞ্জাব কালকে যে ধরনের ফিল্ডিং করেছে তাদের তারা হারাটা ডিজার্ভ করছিল, কিন্তু চেন্নাই অন পেপার এত বেশি পিছিয়ে পাঞ্জাবের থেকে টিম হিসেবে, যে কারণে কালকে চেন্নাই হেরে গেছে। আদারওয়াইজ পাঞ্জাব কালকে হারতে চাইছিল, অন্য কোনো শক্তিশালী টিম যদি অপোনেন্ট হিসেবে থাকতো পাঞ্জাবের কালকে, তাহলে পাঞ্জাবের কালকে হারা ম্যাচ ছিল। চেন্নাই কোথায় পিছিয়ে গেছে, কোথায় পাঞ্জাব এগিয়ে গেছে, খুব সিম্পল। পাঞ্জাবের ব্যাটসম্যানরা বড় শট খেলতে কেপেবল, অন্যদিকে চেন্নাইয়ের ব্যাটসম্যানরা বিগ হিট লাগাতে ইনকেপেবল। সেখানেই কিন্তু মূল সমস্যাটা হচ্ছে চেন্নাই 220 যখন চেস করছে, তাদের ফার্স্ট 6 আসছে 9 নম্বর ওভারে। পাওয়ার প্লেতে তারা কোনো 6 মারেনি। আপনারা ভাবতে পারছেন 220 চেস করতে গেলে যদি 9 নম্বর ওভারে আপনার প্রথম 6 আসে, গোটা ইনিংসে যদি আপনার মাত্র 8খানা 6 থাকে, যেখানে অপোনেন্ট পাঞ্জাব তারা 16খানা 6 মেরেছে, প্রিয়াঙ্ক সারিয়া একা 9খানা 6 মেরে দিয়েছে আপনার গোটা টিমের থেকে বেশি, তাহলে আপনি কি করে জিতবেন, কি করে 220 চেস করবেন? আর এই 8খানা 6-এর মধ্যে 4খানা এসছে একদম শেষ ভাগে, এম এস ধোনি 3টে 6, জাদেজার একটা 6। বেসিক্যালি টপ অর্ডার যাদের ফায়ার করা উচিত ছিল কালকে, যদি 220 চেস করতে হয়, আমরা জানি টপ অর্ডার সেখানে কত মুখ্য ভূমিকা পালন করে, তারা মেরেছে মাত্র 4টে 6। ডেভন কনওয়ের যে ইনিংসটা 49 বলে 69, যে স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে, সেখানে কোথাও একটা চেন্নাই কালকে পিছিয়ে গেছে। ওদের টপ অর্ডারে প্রিয়াঙ্ক সারিয়া 245 স্ট্রাইক রেটে ব্যাট করছে, সেখানে ডেভন কনওয়ের যে স্ট্রাইক রেট গতকালের ব্যাটিং পিচে, সেটা চেন্নাইকে অবশ্যই ডুবিয়েছে। এদিকে সিএসকে যদি আপনারা দেখেন, এম এস ধোনি সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে গতকাল ব্যাটিং করেছে 225 স্ট্রাইক রেটে, কিন্তু তার ইনিংসটা কত রানের ছিল? 27 রানের। অন্যদিকে 245 স্ট্রাইক রেটে অর্থাৎ ধোনির থেকেও বেশি স্ট্রাইক রেটে 100 রানের ওপরে ইনিংস খেলেছে প্রিয়াঙ্ক সারিয়া। বুঝতে পারছেন তফাৎটা ইন্টেন্টে। আর ঋতুরাজ গায়কোয়াড় ফার্গুসনের এগেইনস্টে গতকালে তার যে আউটটা পরিষ্কার, সেটা দেখে বুঝতে পারা গেছে একজন ওপেনার সে যখন ব্যাট করতে আসে, নতুন বল ব্যাটে খুব সুন্দর আসে, প্রপারলি আসে, সে সেটা এক্সপেক্ট করছিল, কিন্তু সেটা হয়নি, কারণ সে মিডিল ওভার্সে ব্যাট করতে এসেছে। কালকে ওপেনিং পার্টনারশিপটা কিছুক্ষণ চলেছে, 6 ওভারের পরে ফার্স্ট উইকেটটা পড়েছে। ঋতুরাজ যখন মিডিল ওভার্সে এসছে, বলটা তখন খানিকটা পুরনো হয়েছে, যে কারণে বল অতটা ভালো ব্যাটে আসেনি। সে আগে বল ব্যাটটা চালিয়ে দিয়েছে, কারণ তার নতুন বলে খেলে অভ্যাস, এবং যে কারণে তার উইকেটটা চলে গেছে। যে মুহূর্তে সে ব্যাটটা আগে চালাচ্ছে, টাইমটা প্রপারলি হয়নি, সে একটা দিকে শট খেলতে গেছিল, ব্যাটে একটা জায়গাতে লেগেছে, বল অন্যদিকে চলে গেছে। তো সব মিলিয়ে ঋতুরাজ গায়কোয়াড় কোথাও একটা এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে, তাকে বুঝতে হবে এখন আর সে ওপেন করছে না। যদি সে ফার্স্ট ডাউনে ভবিষ্যতে খেলবার কথা ভেবে থাকে, যদি এটাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হয়, এটাতেই তারা স্টিক করে যে না ঋতুরাজ গায়কোয়াড় ফার্স্ট ডাউনে নামবে, তাহলে এই অ্যাডজাস্টমেন্ট গুলো ব্যাটসম্যান হিসেবে তাই করতে হবে। তাহলে খারাপ লেগেছে দেখে, এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ভাবা উচিত যে সে অ্যাকচুয়ালি তার বেস্ট ক্রিকেটটা খেলে, সব থেকে বেশি ইম্প্যাক্ট রাখতে পারে পাওয়ার প্লের মধ্যে। প্রথম 6 ওভারের মধ্যে তাকে কোথাও একটা ওপেন করতে হবে, এটাই ঠিক স্ট্র্যাটেজি হবে সিএসকে এর জন্য, কিন্তু সেটা তারা ভাবছে না। এবং আর মনে হয় না 14টা ম্যাচে তারা এটা ভাববে। একবার যখন তারা ঠিক করে নিয়েছে ঋতুরাজ গায়কোয়াড় ফার্স্ট ডাউন, তো ফার্স্ট ডাউনই হয়তো থেকে যাবে, তবে এটা ভুল হচ্ছে। আর চেজে ঋতুরাজ গায়কোয়াড়ের যে রেকর্ডটা, সেটা প্রচন্ড প্রচন্ড খারাপ। এটা নিয়ে ইমিডিয়েটলি ঋতুরাজ গায়কোয়াড়কে কাজ করতে হবে। যদি সে না করে, তাহলে ভীষণ ভীষণ মুশকিল। তার কারণ টেম্পারামেন্ট একজন প্লেয়ারের কতটা ভালো, সেটা ফার্স্ট ইনিংসের থেকে অনেক বেশি পরীক্ষিত হয় সেকেন্ড ইনিংসে বড় চেজে। সে সেটা করতে যখন কেপেবল হচ্ছে না, তখন তার টেম্পারামেন্ট নিয়ে অবভিয়াসলি কোয়েশ্চেন উঠবে। যদিও ফার্স্ট ইনিংসে যখন ঋতুরাজ ব্যাট করে, তখন তার টেম্পারামেন্ট নিয়ে কেউ কোয়েশ্চেন তুলবে না, সে প্রচন্ড ভালো। সেকেন্ড ইনিংসে একটা সম্পূর্ণ পোলার অপোজিট একটা আমরা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি ঋতুরাজ গায়কোয়াড়ের দিক থেকে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি সিএসকে এর জন্য। ক্যাপ্টেন সিএসকে আফটার অনেক বছরের জন্য এখানে ব্যাংক করেছে সিএসকে তার উপরে। যদি এরকম ক্যাপ্টেনের রেজাল্ট হয়, টিমের বেস্ট ব্যাটসম্যানের রেজাল্ট হয় চেয়ে দেয়, তাহলে সেটা সিএসকে এর জন্য শুধুমাত্র এই বছরের সমস্যা নয়, আপকামিং অনেকগুলো বছরের জন্য সমস্যার বিষয়। এবং শ্রেয়াস আইয়ার, সে জেনসেনকে নতুন বল কালকে দিল না, ইয়াশ ঠাকুরকে দিল, এটা আমাকে একটুখানি হতাশ করেছে। জেনসেনকে কালকে কিন্তু নতুন বল দেওয়া উচিত ছিল, যেভাবে খালিল বল করেছে, মুকেশ বল করেছে, আপনারা বলতে পারেন প্রচুর রান খেয়েছে, কিন্তু প্রিয়াঙ্ক সারিয়া অসাধারণ ব্যাটিং করছিল। সেই জন্যই অন্যান্য সমস্ত ব্যাটসম্যানরা কিন্তু এই দুজন বোলার এগেন্স্টে সিএসকে অ্যাকচুয়ালি তারা কিন্তু স্ট্রাগল করছিল, পাঞ্জাবের ব্যাটসম্যানরা। সেটা দেখে জেনসেন, যে একজন বাহাতে বোলার, সেও সুইং পাবে, সেটা মাথায় রেখে তাকে কিন্তু শুরুতে আনা উচিত ছিল, সেটা শ্রেয়াস আইয়ার করলো না, ভালো কথা। তাছাড়াও চাহালকে, যে আইপিএল হাইয়েস্ট উইকেট টেকার, তাকে শিবম দুবে ব্যাট করছে বলে বলে আনা হলো না। এই সিদ্ধান্তটা আমার সম্পূর্ণরূপে বোকা বোকা মনে হয়েছে। আমি যে কথাটা অ্যাকচুয়ালি কয়েকদিন আগে রাজাত পাতিদারের জন্য বললাম, অ্যাকচুয়ালি গতকালের ভিডিওর মধ্যে অ্যানালাইসিস ভিডিওতে আরসিবির ম্যাচের, আমি বললাম যে রাজাত পাতিদারের এগেনস্টে আপনি আপনার স্পিনারকে আনবেন না, পুথুরকে আনবেন না, এটা হার্দিকের ভুল সিদ্ধান্ত। আপনি আপনার স্পিনারকে ব্যাক করুন, আপনি টিমে রেখেছেন, প্লেইং ইলেভেনে রেখেছেন, কনফিডেন্স আছে বলেই তো, নাকি এমনি এমনি আমি খেলে যাচ্ছেন আপনি? তো সেই জিনিসটা একই কথা আমি এখানে চাহালের ক্ষেত্রে বলবো। চাহাল এত
এক্সপিরিয়েন্স বোলার, এত উইকেট সে পেয়েছে ব্যাঙ্গালোরের মতন মাঠে, যেটা ব্যাটিং ফ্রেন্ডলি প্রচন্ড পরিমাণে চিরকাল ছিল, সেখানে সে এত উইকেট পেয়েছে, সাহস দেখিয়ে বল করেছে। এই সিজনে সে নিকোলাস পুরানকে একটা 6 খাওয়ার পরে আউট করেছে ফ্লাইট দিয়ে, সেম ডেলিভারিতে নিজেকে ব্যাক করে। আপনি সেই চালকে শিবম দুবের সামনে আনছেন না, পুরানের সামনে আপনি আনতে পারছেন, আপনি শিবম দুবের সামনে আনতে পারছেন না। ভেরি ভেরি পোর ক্যাপ্টেন্সি ফ্রম শ্রেয়াস আইয়ার। কালকে জিতে গেছে পাঞ্জাব, এগুলো নিয়ে হয়তো কোয়েশ্চেন উঠবে না, কিন্তু ওঠা উচিত। আর হোম ম্যাচে পার্টিকুলারলি এই মাঠটাতে খুব প্রবলেম রয়েছে পাঞ্জাবের। রেজাল্ট যদি আপনারা দেখেন, গতকালের আগে অবধি ছিল 6খানা হেরেছে 1খানা জিতেছে, সেখানে ওদেরকে এই উইনটা কোথাও একটা কনফিডেন্স দেবে। ওরা কালকেও হারবার জন্য বদ্ধপরিকর ছিল, ডিটারমাইন্ড ছিল, কিন্তু জিতে গেছে আর কি। তো কোথাও একটা সেটা কনফিডেন্স দেবে। এবং যেরকম ব্যাটিং তারা করেছে, 83-তে 5 হয়ে যায়, পরবর্তীতে প্রিয়াঙ্ক সারিয়া শুরুতেও যেরকম ব্যাটিং করেছে, তো গোড়ার থেকেই আসলে চালিয়ে খেলছিল, দুর্দান্ত ব্যাটিং করছিল। প্রিয়াঙ্ক সারিয়া ওয়াজ টেরিফিক, মানে স্টার ইজ বর্ন। আপনি এই কথাটা, এই স্টেটমেন্টটা প্রিয়াঙ্ক সারিয়ার জন্য গতকালের ম্যাচ দেখবার পরবর্তীতে বলতেই পারেন। যেরকম প্রেশার সিচুয়েশন পাঞ্জাবের জন্য তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি কিন্তু প্রেশার সিচুয়েশন ছিল, কিন্তু প্রিয়াঙ্ক সারিয়ার ব্যাটিং দেখে বা শশাঙ্কের ব্যাটিং দেখে আপনার মনেই হবে না যে কোনো প্রেশার তৈরি হয়েছিল। 5 উইকেটের প্রেশারটা ওরা নেয়নি। রিকি পন্টিং এর দিক থেকে পরিষ্কার নির্দেশ ছিল, খেলা দেখে বোঝা গেছে যে ভাই তোমরা গিয়ে চালাও, ভয় পেও না যে 150-তে অল আউট হয়ে যাবো। 150-তে যদি অল আউট হওয়ার হয় তো হব, কিন্তু আমরা একটা কাইন্ড অফ ক্রিকেট খেলবো, একটা ব্র্যান্ড অফ ক্রিকেট খেলবো, সেটাতে আমরা ব্যাক করবো নো ম্যাটার হোয়াট সিচুয়েশন যাই হোক না কেন। এবার সেটা এসআরএস এর জন্য ব্যাকফায়ার করছে, সেটা আরসিবির জন্য কাজে দিচ্ছে, সেটা পাঞ্জাবের জন্য কাজে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গতকালের ম্যাচে এই যে 83-তে 5 থেকে 219, এটা হিউজ কনফিডেন্স দেবে। আপনারা দেখবেন পরবর্তী ম্যাচগুলোতে পাঞ্জাবের ব্যাটিং আরো বেশি তাদেরকে কনফিডেন্ট দেখাচ্ছে, আরো বেশি ডেডলি দেখাচ্ছে, তারা আরো অনেক বেশি অ্যাটাকিং মাইন্ডসেটে খেলা শুরু করে দিচ্ছে। এই ম্যাচটা কিন্তু পাঞ্জাবকে হিউজ কনফিডেন্স ব্যাটিং এর পার্সপেক্টিভ থেকে দেবে। কালকে মিডল অর্ডার হিউজলি ফ্লপ করেছে, টপ অর্ডার অ্যাকচুয়ালি প্রিয়াঙ্ক সারিয়া সবাই ফ্লপ করেছে। পরের দিনে তারা আরো বেশি চালিয়ে খেলবে, যে ভাই ফ্লপ গেল কি যায় আসা, লাস্টে এসে জেনসেনও একটা 30-40 রান ইনিংস খেলে দিতে পারে। শিবম দুবের ব্যাটিং অবশ্যই সিএসকে একটুখানি কনফিডেন্স দেবে। অন্যদিকে পাথিরানা, নূর যারা ওদেরও খুব ভালো করছিল, তাদের কালকে অফ ডে ছিল, যে কারণে 83-তে 5 থেকে 219 অব্দি স্কোরটা যে গেছে, সেই জায়গাতে পাথিরানার 4টে বাকি ছিল, নূরের 4টে বাকি ছিল। কেউ এক্সপেক্ট করছিল না সেই জিনিসটা হবে। ওরা ভালো বোলিং করবে, ওরা উইকেট টেকিং বোলার, শুধু যে ইকোনমিক্যাল বোলার তা নয়, সবকিছু মিলিয়ে ওই যে লাস্ট ফেজটা, লাস্ট 10 ওভার 12 ওভার, সেটা সিএসকে এর পক্ষে একেবারেই যায়নি। এবং সিএসকে কে সেটা নিয়ে ভাবতে হবে যে একটা টিম 83-তে 5 হয়ে গেছিল, আমরা সম্পূর্ণরূপে ম্যাচে ছিলাম, 170-এর মধ্যে বান্ডিল আরামসে করে দেওয়া যেতে পারতো। সেক্ষেত্রে এই ধরনের স্কোর আমরা চেজও করতে কেপেবল, কেন সেটা 220-তে চলে গেল? অশ্বিনকে পাওয়ার প্লেতে আনা, সেই সিদ্ধান্তটা কোথাও একটা ঋতুরাজের জন্য, চেন্নাইয়ের জন্য কোথাও একটা হেল্পফুল হচ্ছে না। ওরা বুঝতে পারছে তা সত্ত্বেও ওরা অশ্বিনকে ব্যাক করছে। অশ্বিন ব্যাক করবারই মতন একজন এক্সপিরিয়েন্স বোলার, অশ্বিনকেও সেখানে কোথাও একটা দায়িত্ব নিতে হবে যে আমার প্রথম ওভারে যদি আমি 21 খেয়ে যাই, অটোমেটিক্যালি আপনার স্পেলটাকে আপনি কতটা ভালো করবেন। প্রিয়াঙ্ক সারিয়ার মতন একজন যখন ব্যাটসম্যান, দেখুন আজকালকার ইয়ং প্লেয়ার্সরা তারা কাউকে রেসপেক্ট দেবেন আলাদা করে, যে অশ্বিন তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেট কত বড় বোলার, ওসব দিন গেছে। আর হ্যাঁ, ধোনিকে গতকাল অন্যান্য অনেক ম্যাচের থেকে কিন্তু লাস্ট কয়েক বছরে আমরা যেগুলো দেখতে পেয়েছি, তার থেকে অনেক বেশি ইন্টেন্সে দেখিয়েছে, দায়িত্ব দেখিয়েছে যে হ্যাঁ আমি সঠিক জায়গাতে, যে সময় ম্যাচটা তবুও কন্ট্রোলের মধ্যে। অ্যাকচুয়ালি ধোনি যখন গতকাল ব্যাট করতে নেমেছে কন্ট্রোলের মধ্যে ছিল না, যেদিন কন্ট্রোলের মধ্যে ছিল আরআর ম্যাচে, সেইকে ধোনি ফেল করেছে। গতকাল অ্যাকচুয়ালি ধোনি যখন নেমেছে তখন ম্যাচটা অনেকটা হাতের বাইরে চলে গেছে, সেটা কোথাও একটা কনওয়ে স্লো ব্যাটিং এর জন্য দুবের উইকেট পড়ে যাওয়ার পরবর্তীতে। তবুও ধোনি কালকে গেছে, সেই সময় বিজয় শঙ্করকে পাঠিয়ে দেওয়া যেতে পারতো, জাদেজাকে পাঠিয়ে দেওয়া যেতে পারতো, সেই জিনিসটা সে করেনি, ধোনি নিজে গেছে। এটা আমার দেখে ভালো লেগেছে। এবং কালকে ধোনি মোটামুটি প্রথম কয়েকটা বল ছাড়া, দেখুন ওটা ধোনির এই বয়সে দেখতে লাগবে, মানে কিছু বল আপনাকে সময় দিতে হবে ধোনিকে, তারপর মোটামুটি সে ইন্টেন্ট দেখিয়েছে, ভালো ব্যাটিং করেছে। এবার দেখা যাক সে এটা কন্টিনিউ করতে পারে কিনা। আর কনওয়েকে এই যে রিটায়ার্ড হার্ড করে দেওয়ার যে বিষয়টা, আমার মনে হয় সেটা যদি করতেই হতো অনেকটা আগে করতে হতো। দেখুন এই জিনিসটাতে আমি বিশ্বাসী নই যে একটা পিচে একজন প্লেয়ার সে অনেকক্ষণ ধরে ব্যাটিং করছে, লাস্ট ওভারে আপনি কি চাইবেন যে একটা সেট ব্যাটসম্যান যেন আপনার থাকে। আগে ক্রিকেট সেটাই ছিল, এখন হয়ে গেছে যে না খেলতে পারছে না, তাহলে ফুটিয়ে দাও, ফুটিয়ে নতুন প্লেয়ারকে দাও, যে হয়তো কিছু বল তাকেও দেখতে হবে। যাদের যে কোনো এরকম ব্যাটসম্যান আজকের দিনে আর নেই যে ফাস্ট বল থেকে চালাতে পারবে, তাকেও কিছু বল সময় দিতে হবে। তাহলে কনওয়েকে আরো আগে সরিয়ে দাও, তুমি কেন সেই সিদ্ধান্তটা নিতে এত লেট করে দিচ্ছ? তিলক বার্মার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছিল মুম্বাইয়ের সঙ্গে, সেই সেম প্রবলেমটা গতকাল কনওয়ের সঙ্গে হয়েছে। এই যে সাবস্টিটিউট করে দেওয়া বা প্লেয়ারটাকে নিয়ে চলে আসা, রিটায়ার্ড হার্ড করিয়ে অন্য একজনকে পাঠানো মিডিলে, এইগুলোকে নিয়ে আরো স্মার্ট হতে হবে। এগুলো নতুন শুরু হয়েছে আইপিএল এবছর থেকে, প্রত্যেক বছরই আমরা আইপিএলে কিছু না কিছু নতুন ইনভেনশন হতে দেখি, সেই জিনিসটা এই বছর হয়েছে এই পার্টিকুলার রিটায়ার্ড হার্ডকে কেন্দ্র করে। তবে এখানে স্মার্ট হতে হবে, যদি এটা করতেই হয় স্মার্ট হতে হবে। সেটা সিএসকে দিক থেকেও হয়নি, মুম্বাইয়ের দিক থেকেও হয়নি, এবং তার টেবিলে বটমে রয়েছে। মোট কথা সিএসকে এই বছর ফিরতে পারবে বলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। নো বলকে নিয়ে অনেক প্রশ্ন থাকবে, অনেক ফ্যান্সরা সিএসকে তারা মনে করবে ওটা নো বল ছিল, নো বল দেওয়া হয়নি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কোনো ভুল সিদ্ধান্ত হয়নি, ওটা নো বল ছিল না। টেকনোলজি এই জন্য ইউজ করা হয় যে একদম
পারফেক্ট ডিসিশনটা সঠিক জায়গাতে নেওয়া যাবে। মানে কালকে কিন্তু যে ডিসিশনটা হয়েছে আমার মনে হচ্ছে একদম ঠিক ছিল সেই সিদ্ধান্তটা। এত ক্যাচ ফেলেছে তারপর জিততে পারেনি, টিমের ব্যাটিং নিয়ে কোয়েশ্চেন ওঠা উচিত, টিমের বোলিং নিয়ে কোয়েশ্চেন ওঠা উচিত যে ভাই তুমি কি করছো, 83-তে 5 থেকে 219-এ চলে যাচ্ছে। একটা নো বল নিয়ে সেখানে ডিবেট ফ্যানদের করবার কোনো লজিক আমি দেখতে পাই না। আর পাঞ্জাব নিজের বোলিং নিয়ে খুশি থাকবে, কারণ কালকে যেরকম ভাবে বোলিং করেছে ফার্গুসন বা চাহাল একটা ওভারে এসে যখন সে মাত্র 9 রান খাচ্ছে, ওই জায়গাটা ডিফিকাল্ট ছিল। মানে কে বলতে পারে যে চাহালকে এক হাত নিয়ে নেওয়া হতো এবং চাহাল এক ওভারে 20-22 রানের একটা ওভার চলে যেতে পারতো, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেত পাঞ্জাবের জন্য। ম্যাচটা কিন্তু সিএসকে এর সঙ্গে একেবারে ছিল না তা নয়, অন্যান্য অনেক ম্যাচের থেকে চেয়ে যেভাবে সিএসকে ফেল করতে আমরা দেখতে পেয়েছি, গতকালের ম্যাচটা ততটাও তারা ফেল করেনি। তো তারা ম্যাচ চলে আসতে পারতো, চাহাল সেখানে ভালো বল করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এটা বলতেই হবে যে ম্যাক্সওয়েলের 2টো ওভার, মানে ম্যাক্সওয়েল ব্যাটে কিছু করছে না কিন্তু বলে সে প্রত্যেকদিন ইম্প্যাক্ট রাখছে, প্রত্যেকদিন একটা উইকেট পাচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট উইকেট পাচ্ছে। গতকালও কিন্তু ম্যাক্সওয়েলের ওই যে 2টো ওভার মিডলে পাওয়ার প্লে পরবর্তীতে, সেটা কিন্তু চেন্নাইকে কোথাও একটা চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। ওই 2টো ওভার যদি অন্যরকম হতো তাহলে দেখতেন চেন্নাইয়ের মিডল ওভার্সের যে ব্যাটিংটা, যেখানে কোথাও একটা কনভো একটু বেশি স্লো হয়ে গেছিল, সেই জায়গায় কিন্তু খেলাটা ঘুরে যেতে পারতো। সবকিছু মিলিয়ে এটা একদম পরিষ্কার যে পাঞ্জাব ইনভিনসিবল কোনো টিম নয়, কিন্তু তারা ডেঞ্জারাস টিম। অন্যদিকে চেন্নাই সুপার কিংস, তাদের এই বছর চাপ লাগছে। এই বছর আমার মনে হচ্ছে না তাদের আর কামব্যাক হবে। বলা হয় কামব্যাক সুপার কিংস, কিন্তু তারা কি কামব্যাক করতে পারবে, দেখা যাক কি হয়। আপনাদের ওপিনিয়ন কি, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ম্যাচ সম্পর্কে, দুটো টিম সম্পর্কে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক করে দিন, শেয়ার করে দিন নিজেদের ক্রিকেট লাভার বন্ধুদের সঙ্গে, যারা আইপিএল দেখতে ভালোবাসে, পাঞ্জাবের ফ্যান অথবা চেন্নাইয়ের ফ্যান, তাদের সঙ্গে শেয়ার করে দিন। বলুন একটুখানি সাবস্ক্রাইব করতে, আপনার সাপোর্ট একটুখানি দরকার, কারণ এরকম ক্রিকেট অ্যানালাইসিস চ্যানেল বেঙ্গলে খুব বেশি নেই। আমরা সেই ক্রিকেট অ্যানালাইসিসটা করবার প্রপারলি চেষ্টা করছি, আপনার সাপোর্ট দরকার। থ্যাংক ইউ, টাটা।